কথায় বলে জীবন নাকি পদ্ম পাতায় জলের বিন্দুর মতো, সে বড় কাঙ্ক্ষিত কিন্তু ক্ষণিকের অতিথি। এই আছে, এই নেই, এই আছে আবার এই নেই। সেই চিলতে সময়টুকুতেই কত মুখের আনাগোনা। কিছু মুখ হারিয়ে যায় সময়ের সাথে, আর কিছু মুখের জলছবি আঁকা থেকে যায় আমাদের মনের ক্যানভাসে সারা জীবনের মতো। তাই আর দেরি না করে শুনতে থাকুন আজকের গল্প, শালিনী মিত্রের কলমে রাঙিয়ে দিয়ে যাও। শিমুল পলাশের রং মিলে একাত্ম হচ্ছে আবিরের রঙে। এক পশলা রোদ্দুর ইতস্তত ছড়িয়ে পড়েছে। কোকিলের কুহু কুজনে মুখরিত প্রকৃতি জানান দিচ্ছে আজ দোল পূর্ণিমা। শহরের কোলাহলের ছাপিয়ে তুলনামূলক একটা নিরিবিলি পরিবেশে বসন্ত মেলে ধরেছে তার লাবণ্য। বসুন্ধরা শান্তিনিকেতনের আদলে প্রতি বছর এখানে বসন্ত উৎসব বেশ সাড়ম্বরেই পালন করা হয়। শহরের নামজাদা শিল্পীরা তো বটেই, রাজনৈতিক ব্যক্তিত্ব এমনকি বাইরের শহরের লোকেদের কাছেও এই জায়গার বিশেষ আকর্ষণ রয়েছে। চারিদিক যেন নব যৌবনের জোয়ারে প্লাবিত হচ্ছে। মূল মঞ্চের অদূরেই সার দিয়ে দাঁড়িয়ে থাকা বাবলা গাছগুলোর নিচে কয়েকজন আর্টিস্ট তাদের ক্যানভাসে তুলির টানে ফুটিয়ে চলেছে একটার পর একটা ছবি। এমনই একটা বাবলা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে দেবমাল্য। ওর সামনে ক্যানভাসে ঝোলানো রয়েছে একটা অসমাপ্ত ল্যান্ডস্কেপের ছবি। তুলির টানে নতুন রূপ দিচ্ছে তাতেও, নীল সবুজের ছটায় প্রাণবন্ত করে তুলছে ছবিটাকে। মূল মঞ্চ থেকে ভেসে আসা গানের বলে নূপুরের তীব্র ঝঙ্কার অনুরণিত হচ্ছে চারিদিকে। যদিও দেবমাল্যের সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। ওর চোখ দুটো দৃঢ়ভাবে সন্নিবিষ্ট হয়ে আছে ছবির দিকে। অন্য কোনো দিকে মন দেওয়াটা যেন নেহাত সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় ওর কাছে। চারিদিকে বয়ে চলা নব যৌবনের জোয়ার থেকে নিজেকে কিছুটা ব্রাত্য করে রেখেছে ও। কোনো এক অমোঘ নিয়মে মেনে চলেছে ধনুর্ভঙ্গপণ। এক্সকিউজ মি, বলছি দাদা একটা পোর্ট্রেট এঁকে দেবেন? পাশ থেকে একটা মেয়েলি আওয়াজ শুনে মুখ তুলল দেবমাল্য। মেয়েটির পরনে একটা হলদে জামদানি, সাবেকি ডিজাইনের লালচে পোড়ামাটির গয়না, আর কানের পাশটায় গোঁজা একটা বড় কমলা চারবেরা। বয়স এই আন্দাজ 20-21 হবে, তবে সাজগোছের আধিক্যের জন্য একটু বেশি বয়সী দেখাচ্ছে তাকে। দেবমাল্যের এত সাজগোজ একেবারেই পছন্দ নয়। কেমন যেন মেকি সঙের মতো দেখায়। তার যে কপালে ছোট্ট লাল টিপ, খোলা চুলে মেলে দেওয়া কাঠগোলাপের স্নিগ্ধতাই ওকে বেশি টানে। চিরকাল এই কোমলতাই খুঁজে বেরিয়েছে ও। যদিও এখন এই সৌন্দর্য বড়ই দুর্লভ, তাই হয়তো আজও বেচারির সিঙ্গেল দশা কাটল না। মনে মনে নিজের উপরই বড্ড হাসি পেল ওর। কি হলো, দেবেন না? হঠাৎ মেয়েটার ডাকে সম্বিত ফিরল। আমি না হয় একটু বেশি পে করব বলেই মেয়েটা হাত নাড়িয়ে কাকে যেন ইশারায় ডাকল। যদিও সেদিকে দেবমাল্য তাকালো না, কারণ তার মাথাটা আচমকাই ভীষণ গরম হয়ে উঠেছে।
ছবি আঁকাটা ওর প্যাশন, সাধনার বিষয়। নেহাত পড়াশোনার খরচ চালাতে একরকম বাধ্য হয়েই এটাকে প্রফেশন হিসাবে বেছে নিতে হয়েছে তাকে। কিন্তু তাই বলে কেউ টাকার গরম দেখিয়ে ওর শিল্পকে অপমান করবে, এই কিছুতেই সহ্য করা যায় না। দেখুন ম্যাডাম, আমি এই মুহূর্তে একটা ছবি আঁকছি। এখন অন্য কোনো ছবি আঁকা আমার পক্ষে পসিবল নয়। আপনি বরং অন্য কারোর কাছে যান। আর হ্যাঁ, আপনার টাকা থাকতেই পারে, কিন্তু তাই বলে সব কিছু টাকার জোরে কিনে নেবেন সেটা ভাবা ঠিক না। আমরা শিল্পকে বেছি ম্যাডাম, শিল্পী সত্তাকে নয়। আচ্ছা আচ্ছা, সরি, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি সেভাবে বলতে চাইনি। যাই হোক, বাকি আর্টিস্টরাও তো বিজি দেখলাম, আপনি একটু ছবিটা এঁকে দিন না। না, একটু বোঝার চেষ্টা করুন, আমি সত্যিই বিজি। কথাটা শেষ করতে পারল না দেবমাল্য। হঠাৎ ওর চোখ দুটো থমকে গেল দেবদারুর ছায়ায় দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে। আত্মপ্রান্ত নিজেকে একটা সাদা শাড়িতে জড়িয়ে রেখেছে সে। দোলের রঙও সে স্নিগ্ধতা ভাঙতে অপারগ। দমকা হাওয়ায় খোলা চুলটা কিছুটা নেমে এসেছে ওর মুখের কাছে। আলগা হাতে তাদের সরানোর চেষ্টা করছে সে। এক মুহূর্তের জন্য বুকটা থমকে গেল দেবমাল্যর। ওর মুখ থেকে কোনো কথা সরছিল না, হয়তো বলতোও না, যদি না ওর পাশের মেয়েটা হঠাৎ চিৎকার করে ডেকে উঠত, দিদি ভাই, এই দিদি ভাই, কিরে এদিকে আয়। জোরে জোরে হাত নেড়ে ডাকার ফলে চুরির এক টানা ঝনঝন শব্দে কান দুটো ঝালাপালা হয়ে এলো দেবমাল্যর। বেশ বিরক্ত হলো ও মনে মনে। ভাবল, এই মেয়েটার চেঁচানোর সময় পেল না, ডিসকাস্টিং। কিন্তু না, ও খেয়াল করলো মেয়েটা সেই দেবদারুর নিচে দাঁড়ানো মেয়েটাকেই ডাকছে। বুকটা ধরাস করে উঠল দেবমাল্য। মেয়েটি যেন আলতো পায়ে তার দিকেই আসছে। মেয়েটি যেন আলতো পায়ে ঝংকার তুলে ক্রমশ এগিয়ে আসছে তারই দিকে। বিস্ফারিত চোখে ও শুধু দেখেই গেল মেয়েটাকে, যেন কথা বলার বা বাধা দেওয়ার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেছে চিরতরে। বুকে দামামার মতো বেজে চলা ঢিপ ঢিপ শব্দটা স্পষ্টতই বুঝিয়ে দিল, হ্যাঁ, সত্যি সবটা ওর হাতের বাইরে চলে গেছে। মেয়েটা এগিয়ে এসে আগের মেয়েটার পাশে দাঁড়িয়ে পড়ল। কিরে, তুই কি করছিলি ওখানে? মা কিন্তু তোকে সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকতে বলেছে। যাই হোক, এই দেখ, তোর আর্টিস্টকে খুঁজে দিলাম। এবার যত খুশি জলছবি তেল ছবি আঁকা। কতবার বললাম ফটোশুট করাই, তা না, উনি এলেন ধ্যারে গোবিন্দর মা। ডিএসএলআর এর যুগে আজকাল কি কেউ ঘন্টার পর ঘন্টা স্ট্রাগল করে একটা পোর্ট্রেটের জন্য? সাংঘাতিক চটে গেল দেবমাল্য। আরে ইয়ার কি হচ্ছে নাকি? আপনাকে কে বলেছে সময় নষ্ট করে পোর্ট্রেট আঁকাতে? না পোষালে চলে যান না প্লিজ। ওই দেখুন, প্রচুর ফটোগ্রাফার ঘুরে বেড়াচ্ছে, তাদের কাউকে দিয়ে ছবি তুলিয়ে নিলে তো হয়। আর তাও না হলে নিজেরা সেলফি তুলে নিন। আপনার কাজ নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। তো দয়া করে এবার আসুন। আই এম সো সরি, আপনি ওর কথায় কিছু মনে করবেন না প্লিজ। আসলে ও বড্ড ছেলে মানুষ, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মেয়েটির কথায় কিছুটা মন গলেছে দেবমাল্যর, তবে ওকে কি বলবে বুঝতে পারল না সে। নিজের ইতস্তত ভাবটা কোনো ক্রমে কাটিয়ে বলল, আচ্ছা বলুন, কার ছবি আঁকতে হবে? আমার। এই দিদি, শোন না, আমার বন্ধুরা মেসেজ করছে, আমি যাই। তোর হয়ে গেলে আমায় একটা কল করিস, ওকে? বলেই প্রথম মেয়েটা হন হনিয়ে চলে গেল। মেয়েটিকে সামনের চেয়ারে বসার নির্দেশ দিয়ে দেবমাল্য কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকলো তার দিকে। ওর সমস্ত কল্পনা, চিন্তা, চেতনা মিলেমিশে একাকার হয়ে একটা অদ্ভুত অবয়ব ধারণ করেছে। সেই চেহারার সঙ্গে এই মেয়েটার মুখের যে কি অস্বাভাবিক সাদুজ্য, তা ভাষায় প্রকাশ করা যায় না। এতদিন কি তবে এই মুখটাকেই খুঁজে বেরিয়েছে সে? এমনটা নয় যে ওর চেয়ে বেশি সুন্দর কাউকে দেখেনি, কিন্তু
মেয়েটার শান্ত কোমল মুখে দীপ্তিময় চোখ দুটো, তার সঙ্গে বোধহয় শুধু স্বপ্নেই সাক্ষাৎ মেলে। মেয়েটা বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিল যে দেবমাল্য তার দিকে হতভম্বের মতো তাকিয়ে আছে। কিছুটা অস্বস্তি বোধ করছিল সে। শেষে একটা গলা খাঁকরানি দিয়ে বুঝিয়ে দিল সেটা। সেই শব্দেই সম্বিত ফিরল দেবমাল্যর। এবারে খুব লজ্জা পেয়েছে সে। মনে মনে ভাবল, ইস, মেয়েটা নিশ্চয়ই তার সম্পর্কে খারাপ ভেবেছে। সত্যি তো, অমন ইডিয়েটের মতো তাকিয়ে থাকলে যে কেউই তাই ভাববে। কিন্তু এমনটা এর আগে কখনো হয়নি দেবমাল্যর সঙ্গে। আগেও তো কত সুন্দরী মেয়ের ছবি এঁকেছে সে। কই, তাদের দিকে তো এভাবে তাকায়নি। তবে সৌন্দর্যের পূজারীও তাকে যথাযথভাবে ফুটিয়ে তোলা ওর কাজ। তবে কি আজ পূজ্যের প্রেমে পড়েছে ও? লজ্জায় লাল হয়ে উঠল ওর মুখটা। কোনো মতে মেয়েটার দিক থেকে চোখ ফিরিয়ে আঁকায় মন দিল। পরম যত্নে ক্যানভাসে ফুটিয়ে তুলল মেয়েটির সমস্ত লাবণ্য। মেয়েটির সারা মুখটাকে এক অমোঘ বিষণ্ণতা ঘিরে আছে। এত আনন্দ, এত রঙের মাঝেও এই কলরবে মুখরিত জনস্রোতকে উপেক্ষা করে যেন এক অনাবিল শান্তিতে তন্ময় হয়ে আছে সে। এর মধ্যেই দেবমাল্য বার কয়েক আর চোখে দেখে নিয়েছে মেয়েটাকে। ওর বড্ড ইচ্ছা করছিল মেয়েটার সঙ্গে একবার কথা বলার। কিসের এত কষ্ট? কেন এই বিষণ্ণতা? এসবের কারণ কি? বড্ড জানতে ইচ্ছা করছে ওর। কিন্তু দেবমাল্য নিরুপায়। এমনিতে একটু আগের ঘটনায় বেশ লজ্জিত ও। আবার আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতে গেলে মেয়েটা কি না কি ভাববে। যাকে, এসব নিয়ে বেশি মাথা ঘামানো ঠিক না। এখন সবার আগে পোর্ট্রেটটা শেষ করা দরকার। কিন্তু সব নিস্তব্ধতা ভেদ করে মেয়েটি কথা শুরু করল। আচ্ছা, আপনি এই প্রফেশনে কতদিন আছেন? আচমকা প্রশ্নে দেবমাল্য একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, আমাকে বলছেন? হ্যাঁ। ধরুন বছর চারেক। ছোটবেলা থেকেই আঁকতে বড় ভালো লাগতো। কোনোদিন ভাবিনি যে আর্টটাকে প্রফেশন হিসাবে নেব। তারপর গ্র্যাজুয়েশনের পর চাকরির খোঁজ করছি, এমন সময় বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তারপর সংসারের পুরো দায়িত্বটাই আমার কাঁধে চলে এলো। একদিকে বাবার ট্রিটমেন্টের খরচ, আর অন্যদিকে আমি জবলেস। তখন থেকেই আমার এই নেশাটাকে পেশা হিসাবে বেছে নিলাম। মেয়েটি বেশ কিছুক্ষণ চুপ করে থাকল। দেবমাল্য লক্ষ্য করল সে দেবদারু গাছটার দিকে ভাবুকের মতো তাকিয়ে আছে। ও ভাবল হয়তো আর কিছু বলার নেই মেয়েটার। তাই ভালো, অহেতুক সান্ত্বনার চেয়ে কিছু না বলাই বেটার। কিন্তু হঠাৎ মেয়েটা বলল, জানেন, তুহিনও খুব ভালোবাসতো ছবি আঁকতে। আমার অনেক পোর্ট্রেট এঁকে দিত। আমি তো বড্ড বিরক্ত হতাম। একটা ছবির জন্য অতক্ষণ বসে থাকা যায় বলুন? এ মা, আপনার নামটাই তো জানা হলো না। দেবমাল্য, দেবমাল্য রক্ষিত। আর আপনার? আমি শাহানা, শাহানা চৌধুরী। এই প্রথম মেয়েটাকে হাসতে দেখল দেবমাল্য। মুগ্ধ হয়ে চেয়ে রইল ওর দিকে। সত্যি, হাসলে একদম অন্যরকম দেখায় ওকে। মনে মনে তার প্রশংসা করতে চাইল, কিন্তু বলতে গিয়ে কথার থই হারিয়ে গেল। অসংলগ্ন কিছু বললে মেয়েটা রাগ করবে, অথচ কিছু না বলেও সে থাকতে পারছে না। কোনো মতে মনের ভেতর কথাগুলো গুছিয়ে নিয়ে বলল, আচ্ছা, তুহিন কে? আমার হাজবেন্ড। কথাটা শুনে থমকে গেল দেবমাল্য। কিছু একটা বলতে গিয়ে দেখল কথাগুলো জড়িয়ে যাচ্ছে। বুকের ভেতর থেকে উথলে ওঠা কান্নাটাকে কোনো মতে সামলে সে বলল, আঁকতে ভালোবাসতো মানে? এখন আঁকে না? না, পুড়িয়ে দিয়েছে ওরা। এতক্ষণে মুখের সমস্ত হাসি মিলিয়ে গেছে মেয়েটার। আর কথা বাড়ানোটা শোভনীয় বলে মনে হলো না দেবমাল্যর।
পারিবারিক সমস্যার কথা এইভাবে বাইরের প্রায় অপরিচিত লোকের সঙ্গে আলোচনা করতে মেয়েটিও নিশ্চয়ই স্বচ্ছন্দ বোধ করবে না। এর থেকে চুপ করে থাকাটাই শ্রেয়, এটাই মনে হলো দেবমাল্য। এমন সময় ও দেখল একজন লম্বা ফর্সা ছিপছিপে চেহারার লোক ওদের দিকে এগিয়ে আসছে। তারপর আলতো করে একটা হাত রাখলো পেছন দিকে মুখ ঘুরিয়ে থাকা শাহানার দিকে। ওর ছোঁয়ায় শাহানার অভিব্যক্তির কোনো পরিবর্তন হলো না। দেবমাল্যর আর বুঝতে বাকি রইল না ইনি তুহিন, শাহানার স্বামী। দেবমাল্যর বুকের ভেতরটা যেন পুড়ে যাচ্ছিল। কোনো কথা বলল না ও, ব্যস্ত হাতে বাকি কাজটা শেষ করতে লাগলো। যত তাড়াতাড়ি সম্ভব শাহানাকে এখান থেকে তাড়িয়ে দিতে পারলেও শান্তি। ওর সঙ্গে চোখে চোখ মেলানোর ভয় বাকি সময়টা মুখটা ক্যানভাসে আড়াল করে রাখল দেবমাল্য। সঙ্গোপনে লুকিয়ে রাখল চোখের কোণায় এসে জমা জলের কয়েকটা ফোঁটা। শাহানা আপন মনে অনেক কথা বলে গেল, ওর আর তুহিনের সুখী দাম্পত্যের নানা খুঁটিনাটি, সুখ দুঃখের নানান কাহিনী। সুখের পাল্লাটাই ভারী যদিও সেখানে। খাঁচা ভাঙা পাখি যেমন ডানা ঝাপটে দিগন্তে মিলিয়ে যাওয়ার উদ্যোগ নেয়, শাহানাকে দেখেও ঠিক তেমনই মনে হচ্ছে, যেন বহুদিনের জমানো কথা আজ উগরে দিচ্ছে সে। যদিও দেবমাল্যের সেদিকে ভ্রুক্ষেপ নেই। মুক্ত বিহঙ্গের আনন্দবাণী শুনে সদ্য খাঁচায় আটকে পড়া পাখির কি আনন্দ হয়? হয় না বোধ হয়। কিন্তু সে কথা শেকল ছেঁড়া পাখি কি কে বোঝায়? মানুষ সুখে থাকলে তার আশেপাশের প্রত্যেকটা লোককেই সুখী মনে হয়। নানান অছিলায় নিজের সুখের কথা সবার সঙ্গে ভাগ করে নিতে মন চায়, এক অনাবিল আনন্দ খুঁজে পায় এর মধ্যে দিয়ে। কিন্তু যে মানুষ জন্ম অভাগা, সুখ কোনোদিনও করা নারিনী যার দরজায়, সে কি আদেও বুঝতে পারে সুখের মর্ম? সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়। গানের তালে তালে চোখ বুজে আপন খেয়ালে চেয়ারে বসা অবস্থাতেই মাথা নাড়াচ্ছে শাহানা। হালকা ছন্দে শরীরটা দুলে উঠছে ওর। আঁকা শেষ করে ছবির একদম কোণার দিকে নিজের সিগনেচার করতে করতে দেবমাল্য খেয়াল করল প্রায় বিকেল হয়ে এসেছে। পরন্ত সূর্যের আলো আর শেষ আবিরের সোহাগ বুকে নিয়ে সবাই যে যার বাড়িতে ফিরে যাচ্ছে। শাহানার মুখেও একটা ক্লান্তির রেশ পড়েছে। এতটা সময় একভাবে বসে থাকাটা তো আর চারটিখানি কথা নয়। দেবমাল্যর বড্ড মায়া হলো ওকে দেখে। হঠাৎ আশেপাশে কোথাও তুহিনকে দেখতে না পেয়ে অবাক হয়ে গেল। তারপর ভাবল কোথায় আর যাবে, হয়তো কাছে পিঠেই আছে, চলে আসবে। তাছাড়া আঁকা তো শেষ, তাই এখন তুহিন বা শাহানা কাউকেই তেমন প্রয়োজন নেই। ক্যানভাস থেকে ছবিটার খুলে একবার চোখ বুলিয়ে নিল দেবমাল্য। সত্যি কি সুন্দর মানিয়েছে ওদের। শাহানার পাশে তুহিনের মতোই একজন হ্যান্ডসাম লোককেই ভালো লাগে। শেষবারের মতো শাহানার মুখটা দেখে নিল দেবমাল্য। আর হয়তো কোনোদিন দেখা হবে না। তারপর পোর্ট্রেটটা শাহানার হাতে দিল। দেখা মাত্র চমকে উঠল শাহানা। হঠাৎ উদ্ভ্রান্তের মতো চিৎকার করে বলল, আমি জানতাম তুমি এখানেই আছো, কোথাও যাওনি, তুমি কোথাও যাওনি।
সবাই মিথ্যে কথা বলে, সবাই সবাই আমাদের আলাদা রাখার জন্য ষড়যন্ত্র করে। আমি জানি তুমি সমস্ত যান্ত্রিকতার ঊর্ধ্বে। ওই কলকবজার ক্যামেরায় তোমায় বন্দি করে রাখা যায় না। তাই তো আমি তোমার পোর্ট্রেট আঁকতে দিয়েছি। দেখো দেখো কি সুন্দর দেখাচ্ছে তোমায়, ঠিক আগের মতো। তুহিন একবার আমার সামনে এসো না প্লিজ। আমার উপর আর রাগ করে থেকো না। ওরা সবাই বলেছে তুমি আর নেই। কই, আমি বিশ্বাস করিনি। ওরা সবাই বোকা। তুমি তো আমার কাছেই আছো। আমি এবার সবার থেকে তোমাকে লুকিয়ে রাখবো। কেউ কেড়ে নেবে না, কেউ কেড়ে নেবে না। তুহিন, কেউ কেড়ে নেবে না, কেউ না। আকস্মিক উত্তেজনায় দিক বিদিক জ্ঞান লোপ পেল দেবমাল্যর। শাহানাকে শান্ত করার অনেক চেষ্টা করলো, কিন্তু শাহানা ওর কোনো কথাই কানে তুলছে না। উদ্ভ্রান্তের মতো মাঠের এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে তুহিনকে। হঠাৎ ও দেখল মাঠের অপর প্রান্ত থেকে শাহানার বোন এগিয়ে আসছে। ওকে দেখে সাংঘাতিক চটে গেল দেবমাল্য। রাগত স্বরে বলল, এই যে ম্যাডাম, কি যেন নাম আপনার? দাঁড়ান। উর্মি। ওই যাই হোক, আচ্ছা কেমন মানুষ বলুন তো আপনারা? এইভাবে একটা মেয়েকে ফেলে যায় কেউ? আপনি তো সেই তখন থেকেই বেপাত্তা। আর আপনার ওই জামাইবাবুটি, উনি কোথায় গেলেন? কোনো কাণ্ডজ্ঞান নেই আপনাদের? মেয়েটি কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো দেবমাল্যর দিকে, তারপর বলল, জামাইবাবু মানে? আরে আপনার জামাইবাবু মানে তুহিন বাবু, শাহানার হাজবেন্ড। অবাক বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল মেয়েটা। শাহানা ওকে দেখা মাত্র পোর্ট্রেটটা বুকে শক্ত করে চেপে ধরল, যাতে কেউ না দেখতে পায়। আরে ম্যাডাম বলুন কিছু। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? তুহিনদা এখানে কি করে আসবে? ও তো গত বছরই একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি বলছেনটা কি? হতভম্ব হয়ে যায় দেবমাল্য। ও স্নায়ুগুলো যেন ক্রমেই অবশ হয়ে আসছিল। একটা ঘোরের মধ্যেই ও শুনে গেল উর্মির কথা। দিদি আর তুহিনদার বিয়ের মাত্র 2 বছর হয়েছিল। খুব খুশি ছিল ওরা। তুহিনদা বড্ড ভালোবাসতো দিদিকে, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। দিদি ওই মেন্টাল ট্রমাটা নিতে পারেনি। তবে থেকেই কেমন অদ্ভুত আচরণ করত। ও নাকি তুহিনদাকে ফিল করতে পারে। তুহিনদা নাকি সবসময় ওর আশেপাশেই থাকে। সারাদিন ওর আঁকা ছবিগুলো নিয়ে পড়ে থাকতো। বাধ্য হয়ে সব ছবি পুড়িয়ে দিতে হয়েছে। অনেক ডাক্তার দেখানো হয়েছিল দিদিকে, তবে কিচ্ছু লাভ হয়নি। দিদির বিশ্বাস তুহিনদা এখনো ওর সাথেই আছে। যাই হোক, এই নিন আপনার পারিশ্রমিক। আপনাকে অহেতুক ঝক্কি পোহাতে হলো, ক্ষমা করবেন। আর আরেকটা রিকোয়েস্ট, এই কথাটা প্লিজ কাউকে বলবেন না। চলি। মুখ থেকে কোনো কথা সরল না দেবমাল্যর। একইভাবে ঠায় দাঁড়িয়ে রইল, শুধু লক্ষ্য করল শাহানার ডান হাতটা চেপে ধরে এগিয়ে চলেছে উর্মি। তখনও সে বাঁ হাত দিয়ে বুকে পরম যত্নে আগলে রেখেছে পোর্ট্রেটটাকে। তবে ওরা একা নেই। পরন্ত সূর্যের শেষ আলোটুকু নিংড়ে নিয়ে একজন ছায়া স্তম্ভের মতো পায়ে পায়ে হেঁটে চলেছে ওদেরই সঙ্গে। শাহানা চলে যেতে যেতে একবার পেছন ফিরে চাইল দেবমাল্যর দিকে। ওর মায়া ভরা চোখ থেকে গড়িয়ে পড়ছে জলের ফোঁটা, তবে ঠোঁটে লেগে আছে একটা অনাবিল হাসি। এই হাসির মানে বোঝে না দেবমাল্য। সূর্যের রক্তিম আলো যেন সেই হাসিতে একবার ঝিলিক দিয়ে চিরতরে মিলিয়ে গেল দিগন্ত রেখায়। এ হাসি সবকিছু হারিয়ে ফেলার গ্লানি থেকে আসে, নাকি শূন্যতার মাঝেও একটা অনাবিল পরিপূর্ণতার নিশ্চয়তার দান, যে নিশ্চয়তা কেবল সত্যিকারের ভালোবাসাই দিতে পারে? জানে না দেবমাল্য, তবে এইটুকু জানে, সময় নিয়মে সবটা পাল্টে গেলেও
প্রকৃতির শরীরে, তার কোনায় কোনায় বসন্ত নিজের যে ছাপটুকু রেখে যায় তা রয়ে যায় আজীবন। ঋতু পরিবর্তনের ধারা গাছের শাখায় শাখায় ফুটে ওঠা ছোট্ট কুঁড়িটিকে ঝরিয়ে দেয়, কিন্তু তার বুকে ছুঁয়ে থাকা লাল রংটাকে মুছে দিতে পারে না কখনো। ওই রংটুকু তার দীপ্তি নিয়ে চিরভাস্বর হয়ে থাকে ভালোবাসার প্রতীক রূপে। মাথার উপর একটা দুটো করে তারা ফুটে উঠছে নিজেদের নিয়মে। দূরে জ্বলে থাকা একটা উজ্জ্বল তারাকে চিনতে পারে দেবমাল্য। রোজই দেখে দেবমাল্য ওকে। ভোরবেলা সবার ঘুম থেকে ওঠার আগে যখন ক্যানভাসে তুলির ডাক টেনে কারোর মুখায়ব আঁকে, তখন এতদিনেও যদিও তাকে আঁকতে পারিনিও, সবসময় কিছু না কিছু একটা বাদ পড়ে যায়। ঠিক কি তা জানে না দেবমাল্য, তবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু, যা না থাকাটা পঙ্গু করে রাখে গোটা ছবিটাকে। তবে আজও নিশ্চিত, আজ পূর্ণ হবে ছবিটা। ক্যানভাসে সাদার প্রলেপে ছবিটার মুখের কাছে দীপ্যমান হয়ে থাকবে দেবমাল্যের চিরচেনা শুকতারা। গোধূলির শেষ কমলা আভা গায়ে মেখে দেবমাল্য ঠায় দাঁড়িয়ে রইল শাহানার চলে যাওয়ার পথ আগলে। ওর এবারের মিউজের একটু একটু করে মিলিয়ে আসা অবয়বটা জানান দিয়ে গেল আর কখনো দেখা হবে না। তবে এই ছোট্ট সাক্ষাতের কয়েক মুহূর্তের কথোপকথনের রেশটুকু দেবমাল্য আজীবন বুকে আগলে রাখবে পরম যত্নে। ও জানে কেউ চিরকালের মতো হারিয়ে যায় না, থেকে যায় অন্য রূপে, অন্যভাবে, অন্য কোনো নামে, অন্য কোনো পরিচয়। তোমার অশোকে কিঙে শোকে অলক্ষ রঙ লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাবের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপনে হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। শুনছিলেন শালিনী মিত্রের কাহিনী রাঙিয়ে দিয়ে যাও। আজকে আমাদের সাথে গল্প পাঠে ছিল টিম হরোস্কোপের রক্তিম। অন্যান্য চরিত্রে দেবনীল, বর্ণিশা ও আমি বৈশালী। পোস্টার ডিজাইনে শুভম। বিশেষ সহায়তায় রাকা ব্যানার্জি। পরের সপ্তাহেই আমরা আর একটা প্রেমের গল্প নিয়ে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।